সি বি করেও তো লিখতে পারো। এ বি সি, এ বি সি এখানে তুমি এ সি বি করেও লিখতে পারো তোমার সুবিধার্থে, কারণ গুণের সময় চেঞ্জ করা যায়। এজন্য এক্স ইন্টু এক্স প্লাস থ্রি নিলাম, আর এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু নিলাম প্লাস ওয়ান। এইটাকে তুমি যদি গুণ দাও তাহলে হয় কত, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স। এইটাকে তুমি যদি গুণ দাও তাহলে হয় কত, দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস ওয়ান। তাহলে এটা হয় কি, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স, আর হ্যাঁ, আর এখানে হচ্ছে এটা আনছি আমাদের। আচ্ছা তুমি, তোমাকে যদি বলি এ বি সি আছে, এটা কি তুমি এ সি বি করে লিখতে পারো না তোমার সুবিধার জন্য? জাস্ট হচ্ছে এটা একটাই তো ম্যাথ, একটু মনে রাখো যে হচ্ছে এই মানে একদম ছোটটা আর একদম বড়টা আমি একসাথে নিয়ে আসবো, ছোটটা আর বড়টাকে আমি একসাথে নিয়ে আসবো, হ্যাঁ বলো। হ্যাঁ তাইলে হচ্ছে অ্যান্সার মিলবে না, হয়তো তাইলে হচ্ছে মিলানোর একটা আর এইটি অনেক সহজ হয়। এখন তুমি দেখো এখানে কমন পার্ট পাইছো না, একটু করে একটু, একটু করে তুমি যদি এ ধরে নাও তাহলে দেখো এ ইন্টু এ প্লাস টু প্লাস ওয়ান, কোনো সমস্যা আছে? ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স ইকুয়ালস টু এ বা পি। আমি যখন কোনো সমীকরণে কমন অংশ পাই তখন তার মান ধরে নেই। যেমন এইখানে হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স, এইখানেও পাইছি আমি x square plus thrice, এই জন্য এই মানটাকে আমি এ ধরে নিলাম, তাহলে এই মান হইলো এ, আর এখানে হইলো এ প্লাস টু, এই এ প্লাস টু প্লাস ওয়ান। এখন দেখো এইটাকে তুমি যদি ভাঙাও, দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ প্লাস ওয়ান, এটাকে তুমি গুণ দিয়ে দাও, এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ প্লাস ওয়ান। আর একত্রে রেখে করলেও যে হবে না সেটা না, কিন্তু ওতে দেখা গেছে যে তোমার আরো হচ্ছে আহ এক পৃষ্ঠা দেখা গেছে এক্সট্রা লাগবে, কারণ গুণ গুণ সব গুণ করা মানে কি অনেক বেশি বেড়ে যাবে তখন। দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, আচ্ছা এটা কি এ প্লাস ওয়ান হোল স্কয়ার লেখা যায়, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান হোল স্কয়ার। এখন যদি আমি মানটা বসাই দিই এ প্লাস ওয়ান, তাহলে এ এর মান ছিল কত, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়ান এর হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এইখান থেকেই তো ক্যালকুলেট করতে করতে এই পেয়েছি। এখন এইটা যে একটা পূর্ণ বর্গ তা নিয়ে তো কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ এখানে স্কোয়ার চলে আসছে, ফলে এখানে যদি রুট করো তাহলে তো তুমি একটা পূর্ণবর্গ সংখ্যাই পাইতেছো এখানে। বুঝছি আমি কথাটাকে? পূর্ণবর্গ মানে কি, পূর্ণবর্গ মানে হচ্ছে যাকে রুট করলে স্কোয়ার রুটে কাটাকাটি যায়। যেমন তুমি যদি রুট 49 লেখো, এটাকে তুমি রুট 7 স্কোয়ার, এই স্কোয়ার রুটে কাটাকাটি দিয়ে 7 লেখো, ফলে তুমি বলো 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তাহলে যেখানে স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে একটা সলিড মান পাওয়া যায় সেইটাই তো একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা, এর জন্য একে যদি তুমি রুট করো তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি গিয়া এরকমের হয় না, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়ান। বুঝছো আমার কথাটাকে? বোঝো নাই? আচ্ছা, বর্গ থাকার মানেই তো তাকে রুট করলে বর্গের রুটে কাটাকাটি দিয়ে তুমি একটা সলিড নাম্বার পাবা। ফলে কি বর্গ সহ সংখ্যা, যেমন 49, 49 একটা পূর্ণ বর্গ, কারণ 49 কে রুট করলে 7 বর্গ হয়ে কাটাকাটি গিয়ে 7 একটা সলিড সংখ্যা পাই। তার মানে তোমাকে 7 স্কোয়ার এও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ একে রুট করলে 7 পাওয়া যায়। তাহলে এখানেও দেখো একটা বর্গ আছে, এখানে তুমি রুট করো তাহলে এ স্কোয়ার রুটি কাটাকাটি গিয়া একটা সলিড সংখ্যা পাওয়া যায়, ফলে এই সংখ্যাটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত চলে এসে আমরা লিখবো যে যা একটি পূর্ণবর্গ সংখ্যা। কেমনে পূর্ণবর্গ সংখ্যা হইলো, কারণ একে যদি আমি রুট করি তাহলে এ স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে একটা সলিড নাম্বার পাওয়া যায়, একে যদি তুমি রুট করো তাহলে এ স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে একটা সলিড নাম্বার পাওয়া যায়। অতএব মানে যা একটি পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তার মানে কি, এই চারটা স্বাভাবিক সংখ্যার যোগ মানে গুণফলের সাথে তুমি যদি এক যোগ করো সেটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা ওকে। এখন দেখো, এবার আমি চলে আসি সেকেন্ডটায়। সেকেন্ডটায় বলা হয়েছে কোন বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এটা আমাকে প্রমাণ করতে হবে কোন বিজোড় সংখ্যার। আচ্ছা
ধরি বিজোড় স্বাভাবিক সংখ্যাটি n। খেয়াল করে দেখো, ধরি বিজোড় স্বাভাবিক সংখ্যাটা কি n। ধরি বিজোড় স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে n। অতএব n ইকুয়ালস টু টোয়াইজ এক্স মাইনাস 1, যেখানে x বিলংস টু n। আমরা এই বিষয়টা তোমরা জানি যে হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা যায়? বিজোড় স্বাভাবিক সংখ্যার কমন টার্ম হচ্ছে কি টোয়াইজ এক্স মাইনাস 1, নাকি? এটা কি আমরা জানি না? কারণ কোনো সমস্যা আছে এতে? যেখানে x বিলংস টু n, মানে x হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা উপাদান। আচ্ছা, এইটাই কি আমরা বুঝছি যে বিজোড় স্বাভাবিক সংখ্যাকে টোয়াইজ এক্স মাইনাস 1 দ্বারা প্রকাশ করা যায়? এটা কি আমরা বুঝছি নাকি বুঝিয়ে দেওয়া লাগবে? ওকে, তাইলে আর বুঝাইলাম না। বিজোড় স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু টোয়াইজ এক্স মাইনাস 1। এখানে x এর মান যদি তুমি 1 বসাও, x এর মান তুমি 1 বসাইলে 2 ইনটু 1 মাইনাস 1 একটা বিজোড় সংখ্যা পাওয়া যায়। x এর মান তুমি যদি 2 বসাও তাহলে 2 ইনটু 2 মাইনাস 1 ইকুয়ালস টু কি 3 পাওয়া যায়। x ইকুয়ালস 3 বসাইলে 2 ইনটু 3 মাইনাস 1 ইকুয়ালস টু 5 পাওয়া যায়। মানে টোয়াইজ এক্স মাইনাস 1। এখানে x এর মান 1 বসাইলে 1 নম্বর পূর্ণ সংখ্যা, মানে বিজোড় সংখ্যাটা পাওয়া যায়। 2 বসাইলে 2 নম্বর। আচ্ছা, 1 হচ্ছে 1 নম্বর বিজোড় সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, টোয়াইজ এক্স প্লাস 1 বিজোড় সংখ্যা হয়। কিন্তু তুমি যদি টোয়াইজ এক্স প্লাস 1 যদি তুমি দাও, টোয়াইজ এক্স প্লাস 1 ও একটা বিজোড় সংখ্যা, কিন্তু তুমি যদি টোয়াইজ এক্স প্লাস 1 যদি দাও, তাহলে এক্স এর মান যখন 1 বসাও তখন কত পাও? তুমি 3 পাও না? তাহলে 1 নম্বর বিজোড় সংখ্যাটা কি 3 নাকি 1? এক্স এর মান 1 বসানোর মানে কি? তুমি 1 নম্বর বিজোড় সংখ্যা বের করতেছো। 1 নম্বর বিজোড় সংখ্যা 3 না, 1 নম্বর বিজোড় সংখ্যা তো 1, 2 নম্বর বিজোড় সংখ্যা হয়েছে 3। এজন্য টোয়াইজ এক্স মাইনাস 1 দিলে হচ্ছে 1 নম্বর বিজোড় সংখ্যা 1 আসে, 2 নম্বর বিজোড় সংখ্যা 3 আসে। ক্লিয়ার? এই জন্য টোয়াইজ এক্স মাইনাস 1 হইছে একদম কারেক্ট। তার মানে n ইকুয়ালস টু কি টোয়াইজ এক্স মাইনাস 1। এখন হ্যাঁ, 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 x হচ্ছে কত নাম্বার বিজোড় সংখ্যা সেটা। ক্লিয়ার? 3 নম্বর বিজোড় সংখ্যা তুমি, আচ্ছা 3 নম্বর বিজোড় সংখ্যার জন্য দেখো 2 ইনটু 3 মাইনাস 1, তো 3 দুগুণ 6 মাইনাস 1 5 হয় না? তাহলে 1 3 5 5 কি 3 নম্বর বিজোড় সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, যেখানে x বিলংস টু n, x হইতে হবে কি অবশ্যই স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এইগুলো। এখন দেখো তোমাকে বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ। প্রশ্নটাই কি বলছে দেখো, বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ কে যদি 8 দিয়ে তুমি ভাগ দাও তাহলে যেন ভাগফলটা হচ্ছে তোমার ভাগশেষ যেন 1 থাকে। এই বিষয়ে তোমার কাছে তাহলে এটাকে তুমি যদি বর্গ করো তাহলে n স্কয়ার সমান কি টোয়াইজ এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এখন বলছে বিজোড় সংখ্যার বর্গ, এজন্যই বিজোড় সংখ্যার বর্গ করছি। আচ্ছা, এখন তুমি এই বর্গটাকে তুমি যদি ভাঙাও, বুঝি নাই। আচ্ছা বলতেছি, ওকে। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, প্রশ্নে বলা হয়েছিল কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার, সরি স্বাভাবিক সংখ্যার, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। আচ্ছা, এটা হচ্ছে বর্গকে, এন ছিল আমার একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে যদি বর্গ করি তাহলে এন স্কয়ার হয়। আর এই পাশে আমি বর্গ করলাম, এইটাকে বর্গ করলে হয় কি এ মাইনাস বি হোল স্কয়ার, মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝছি? স্বাভাবিক সংখ্যার বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ দেবো, তাহলে বর্গকে আমি 8 দিয়ে ভাগ দেবো। এজন্য আমি করছি কি এটাকে বর্গ করছি, যেহেতু বর্গকে আমার ভাগ দিতে হবে 8 দিয়ে, তারপর ভাগশেষ 1 থাকলে এই হিসেবে দেখাইতে হবে। এখন এটা যদি আমি গুণ করি তাহলে দেখো এখানে হয় কি 4x² প্লাস 4x প্লাস 1। কারো কোনো সমস্যা আছে? এইখান থেকে তুমি যদি, হ্যাঁ,
হ্যাঁ, ভিডিওটা করতেছি। ওকে ওকে ওকে। এখন দেখো 4x কে তুমি যদি কমন নাও, তাহলে এখানে থাকে কি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। কোনো সমস্যা আছে? ও হ্যাঁ, এখানে -4x। তাহলে এক্স ই ফোর, এক্স যদি তুমি কমন নাও এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়। আচ্ছা, এখন এই বিষয়ে তুমি খেয়াল করে দেখো, এক্স এর চেয়ে এক্স মাইনাস ওয়ান কি এক কম, তাই তো? এক্স এর চেয়ে এক্স মাইনাস ওয়ান এক কম। এখন এক্স এর মান যদি 5 হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান এর মান 4। আচ্ছা, এক্স এর মান যদি, খেয়াল করো, এক্স এর মান যদি বিজোড় হয়, এক্স এর মান যদি বিজোড় হয়, ধরে নিলাম আমি 5, তাহলে এক্স মাইনাস ওয়ান কি 5 মাইনাস 1 মানে 4। আবার এক্স এর মান যদি জোড় হয়, যেমন এক্স কে আমি 8 ধরলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান কত, 8 মাইনাস 1 মানে 7। মানে এক্স আর এক্স মাইনাস ওয়ান এর মধ্যে একটা সংখ্যা জোড়, একটা সংখ্যা বিজোড়। এইটা নিয়ে তো করার কোনো সমস্যা নেই, সমস্যা আছে? এক্স আর এক্স মাইনাস ওয়ান, এক্স যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তার থেকে এক কম হয়ে এক্স মাইনাস ওয়ান হয় জোড় সংখ্যা। আবার এক্স যদি জোড় সংখ্যা হয়, 8 হয়, তাহলে এর থেকে এক কমে এক্স মাইনাস ওয়ান হয়ে যায় বিজোড় সংখ্যা। তার মানে এক্স আর এক্স মাইনাস ওয়ান দুইটার মধ্যে একটা জোড়, একটা বিজোড়। এইটা নিয়ে কি আমাদের কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে, ওইটার সাথে এক যোগ করে এইটা করতেছি, ওটা সেম প্রশ্ন। হ্যাঁ, এই জন্য আমি এটা করাই দিচ্ছি। এখন দেখো, এইটা কি তুমি বুঝতে পারছো? এক্স যদি জোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হয় বিজোড়, আবার এক্স যদি বিজোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হয় জোড়। তার মানে এক্স আর এক্স মাইনাস ওয়ান এর মধ্যে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তা তো আমি কনফার্ম নাকি? বুঝছো? আচ্ছা, তাহলে যেহেতু এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক কেন? ক্রমিক বলি কাকে? 2 আর 3 ক্রমিক সংখ্যা। একটার থেকে একটা যদি এক কম থাকে বা বেশি থাকে, তাহলে তো সেটা ক্রমিক সংখ্যা হয়। 2 আর 3 ক্রমিক সংখ্যা, 10 আর 11 ক্রমিক সংখ্যা, পরপর দুইটা সংখ্যা। তাহলে এক্স আর এক্স মাইনাস অর্থ পরপর দুইটা সংখ্যা, 4 আর 5 অথবা 8 আর 7, পরপর দুইটা সংখ্যা। যেহেতু এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাই এদের একটি জোড় ও অন্যটি বিজোড়। ক্লিয়ার? যেহেতু এটা পরপর দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার মানে একটা হবে জোড় সংখ্যা আর একটা হবে বিজোড় সংখ্যা। বুঝতে পারছেন কথাটাকে? এই পর্যন্ত কি বুঝতে পারছো? একটি জোড় অন্যটি বিজোড় সংখ্যা, এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো, একটা জোড় আর একটা বিজোড়কে তুমি যদি গুণ দাও, আজীবন জোড় সংখ্যা পাবা। একটা বিজোড়কে একটা জোড় সংখ্যা দ্বারা তুমি যদি গুণ দাও, দেখো আজীবন তুমি জোড় সংখ্যা পাবা। 10 × 9 90। মানে তুমি একটা জোড় একটা বিজোড়কে তুমি যদি গুণ দাও, তাহলে অলওয়েজ একটা জোড় সংখ্যা পাবা। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা খেয়াল করে দেখি, একটুকু নিয়ে আমরা যদি কথাবার্তা বলি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা কি একটা জোড় সংখ্যার একটা বিজোড় সংখ্যার গুণফল না? তাহলে অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছেন কথাটা কি? ক্লিয়ার? যেহেতু একটা বিজোড় একটা জোড়কে গুণ দিলে অলওয়েজ জোড় সংখ্যা পাওয়া যায়, তাই এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা অবশ্যই একটা জোড় সংখ্যা, মানে সেটা 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি দেখো, আহ এখন আমি একটু এই পাশে একটু গিয়ে যদি একটু বুঝাই আমি, দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান,
এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে সে নিঃশেষে বিবেচ্য হয়। ক্লিয়ার? বুঝছি? এই মাত্র তুমি তাই বলছি। বুঝতে পারছো তো নাকি? ওকে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইটাকে যদি 2 দিয়ে ভাগ দেই, যেহেতু এটা জোড় সংখ্যা হয় সেটা নিঃশেষে বিবেচ্য হবে। এখন উপরে নিচে উভয়টাই তুমি যদি 4 গুণ দাও, উপরে নিচে উভয়টাই তুমি যদি 4 গুণ দাও, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এইট, এটাও তো তাইলে পুরোপুরি বিবেচ্য হয় না? ক্লিয়ার? তাহলে মানে একটু পর্যন্ত তো বুঝতে পারছো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু এইটাকে কি 2 দ্বারা পুরোপুরি ভাগ যায়? ক্লিয়ার? এখন তোমাকে আমি একটা জিনিস বলি, ধরো 10, 10কে কি 2 দ্বারা পুরোপুরি ভাগ যায় না? ক্লিয়ার? এখন উপরেও যদি তুমি 4 গুণ দাও আর নিচেও যদি তুমি 4 গুণ দাও, তাহলে এখানে কত 40, আর এখানে কত 8। এখন 40কেও কি 8 দ্বারা পুরোপুরি বিবেচ্য হয় না? আচ্ছা, তাহলে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটা যদি 2 দিয়ে পুরোপুরি বিবেচ্য হয়, তাহলে আমি নিচেও 4 গুণ দিলাম, উপরেও আমি 4 গুণ দিলাম, তাহলে উপরে হলো 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, নিচে হলো 8। তাহলে এই 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান তো 8 দ্বারা পুরোপুরি বিবেচ্য হয় এর মতো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অবশ্যই 2 দ্বারা বিবেচ্য, কারণ একটা জোড় একটা বিজোড়, ফলে এটা হচ্ছে সবসময় হবে একটা জোড় সংখ্যা, ফলে এটা 2 দ্বারা বিবেচ্য হবে। অতএব এই দেখো 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান অবশ্যই 2 ইন্টু 4 অর্থাৎ 8 দ্বারা বিবেচ্য। আমি এটা যেহেতু 2 দ্বারা বিবেচ্য, সেহেতু আমি এটারও দিছি 4 দ্বারা গুণ, এটারও দিছি 4 দ্বারা গুণ। তার মানে কি 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান অবশ্যই 8 দ্বারা বিবেচ্য হবে। বুঝছি? ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমাদের এটুকু আমি বুঝতে পারছি 8 দ্বারা বিবেচ্য হবে। 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটুকু আমার 8 দ্বারা বিবেচ্য হবে। তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটুক 8 দ্বারা বিবেচ্য হবে। তাহলে এই এক কি বাক্সের আকারে থেকে যাবে না? ক্লিয়ার? 40 যদি 8 দ্বারা যদি বিবেচ্য হয়, তাহলে 40 প্লাস 1/8, সেখানে কি এই এক কি বাক্সের আকারে থেকে যায় না? 5 আর লাস্টে থেকে যায় 1। ক্লিয়ার? তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান অবশ্যই 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, প্রমাণিত। জাস্ট হচ্ছে আমরা দেখাইছি এটা হচ্ছে। আর হ্যাঁ, রাখছি, সমস্যা নেই। এই প্রশ্নটা নিয়ে তাতে কি কোনো সমস্যা আছে? হুম, তুমি হচ্ছে তাইলে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দিও, আমি তোমাকে দেখে বলবো না নাকি? আর বাকিদের কি কোনো সমস্যা আছে কোনো জায়গায়? 17 নম্বরটা কি একটু বলো আমাকে। বরিশাল ক্যাডেট কলেজ, আচ্ছা এক মিনিট। আচ্ছা, বরিশাল ক্যাডেট কলেজের কোনটা? বরিশাল ক্যাডেট কলেজের কোনটা, গ না ক? কোনটা? খ নম্বরটা নাকি?
ওকে, হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, খ নম্বর। হ্যাঁ, আমি ওই শুধু মান বের করার প্রবলেম নাকি ক্যালকুলেশন দিয়ে প্রবলেম আছে? আচ্ছা, শুধু মানটা বের করতে গিয়ে কনফিউশন আছে। আচ্ছা, আমি ওকে বলতেছি। তাহলে এরকম একটু দেখি এখন। আমাদেরকে তিনটা সেটের কথা বলে দিছে। তার ভেতরে ইউ বলে দিছে একটা সেট। আমার শুধু মান বের করা নিয়ে একটু সমস্যা হচ্ছে তোমাদের, যেটা আমি দেখাইতেছি। বলে দিছে এক্স যেন এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 25। আচ্ছা, এখন দেখো, লেস দেন ইকুয়াল 5। আচ্ছা, আর বি বলে দিছে কি, যেহেতু তোমাদের এ এর মান নিয়ে যেহেতু কারো কোনো প্রবলেম নাই, এ এর মান নিয়ে যেহেতু কারো কোনো প্রবলেম নেই, সেহেতু আমি বি এর মান দেখাইতেছি। বি বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন, আচ্ছা, এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। দেখো, এটার নাকি খ নিয়ে নাকি ওদের বি এর মান বের করা নাকি একটু ঝামেলা হয়েছে। এখন দেখো, ইউ এর মানগুলো আমরা কি পাই? ইউ এর মান বের করতে তো কারো কোনো সমস্যা নেই, হয়েছে? আচ্ছা, এই সমীকরণ ওয়াইজ আমরা যদি মানগুলো বসাই যাই, তাহলে আমরা মানগুলো পাই কি? -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। এই হলো আমার ইউ এর মান। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছি নাকি? আচ্ছা, এখন হচ্ছে তোমার বি এর মান নিয়ে কথাবার্তা। এখন বি হবে কি? মৌলিক সংখ্যা। আমরা জানি, আমরা যতগুলো সেট নিয়ে কথাবার্তা বলি, সবাইকে ওই ইউ এর মধ্যে থাকতে হয়, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট, নাকি? এটা তো আমরা জানি যে আমরা যত সেট নিয়ে কথাবার্তা বলি, সেই সেটটাকে অবশ্যই ইউ এর মধ্যে থাকা লাগবে। এখন ভালো করে দেখো, বি হবে কি? একটা মৌলিক সংখ্যার সেট। বি হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট। আচ্ছা, এখন মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, এই তো। তাহলে দেখো, যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে বি এর ভেতরে কোনো ঋণাত্মক সংখ্যার অস্তিত্ব নাই। তাহলে সংখ্যা আসবে এই কয়টার মধ্যে থেকে, আসবে মানে মৌলিক সংখ্যা। এই কয়টার মধ্যে মৌলিক সংখ্যা আছে কোনটা কোনটা? 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা তো নতুন করে বোঝানো লাগবে না, লাগবে? তাহলে দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মাঝে যেই সকল সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। দুই, দুই দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। 4 কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 4 2 দিয়ে ভাগ যায়। 2 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, 3 ও কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, 5 ও কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, 7 ও কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। কিন্তু 9 কিন্তু ভাগ যায়, 9 কিন্তু 3 দিয়ে ভাগ যায়। 9 হচ্ছে মৌলিক সংখ্যা না, 7 মৌলিক সংখ্যা। এখন দেখো, তাহলে মৌলিক সংখ্যা পাইছি কোনটা কোনটা? 2, 3, 5। এখন বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ মৌলিক সংখ্যা কাকে বলে সেই সংজ্ঞাই তো তোমার নেগেটিভ সংখ্যা বাদ দিতেছে, বলছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যেগুলো হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে বলা হয় আমার ওই মৌলিক সংখ্যা। ফলে হচ্ছে এই জন্য আমরা সবসময় ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করি মৌলিক সংখ্যার ক্ষেত্রে, ক্লিয়ার? আচ্ছা, আর কি কারণ? এটার গ বলা হয়েছে কিসে? বিজোড় সংখ্যা, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজোড় সংখ্যা কিন্তু নিতে পারবা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে নেওয়া যাবে। হ্যাঁ, বল। হুম। আচ্ছা,
আহ মির্জাপুর ক্যালকুলাস সবগুলো এক লাইনে করা সেটা হ্যাঁ, এক লাইনে না করে তুমি একটু বড় করে ওটা করতে পারো, 2-3 লাইন মিডিয়াম, সমস্যা কি? আচ্ছা, মির্জাপুর আচ্ছা আমি এইটার একটু দেখাই নেই। আচ্ছা, বরিশাল কালেক্ট করলে তোর গ নম্বরটা কি লাগবে নাকি লাগবে না সেটা বলো। ওকে, না লাগলে কোনটা? আচ্ছা ওকে, লাগলে আমি দেখাইতেছি গ নম্বরটা। দেখো, গ নম্বরে বলে দিছে আর একটা রিলেশন বা অন্যয়, যেটা হচ্ছে এক্স ওয়াই, তার মানে এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। আমি কিন্তু এই প্রশ্ন যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু রিলেশন এরকম দিয়েও বুঝিয়েছিলাম, ওয়াই এক্স। ওয়াই এক্স থাকার মানে কি, ওয়াই হচ্ছে ডোমেন আর এক্স হচ্ছে রেঞ্জ। এখানে যেহেতু এক্স কোনো ওয়াই দিয়ে দিয়েছে, মানে এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। বলো কোনটা? আহ ওই ইসে, আচ্ছা যে, হ্যাঁ জেড তো হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে কি পড়ে? নেগেটিভ সংখ্যা তো পূর্ণ সংখ্যা, পজিটিভ সংখ্যা পূর্ণ সংখ্যা, তুমি নেগেটিভ দেখো পজিটিভ দেখো সব দেখো, তাহলে জিরো তো থাকবেই তার মধ্যে, সমস্যা কি? জিরো, -1, -2, -3, -6, -9 সবই থাকবে। ক্লিয়ার? এখন যে হইছে এই জেড তো হইছে, এখন দেখো যে হইছে এই শর্ত ফুলফিল করবে, শেষেই তো ইউ এর মধ্যে চলে আসবে। ক্লিয়ার? এই মানগুলো বসে বসে আমরা দেখবো। এখন দেখো, এক্স কমা ওয়াই, তার মানে এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। এবং বলা হয়েছে কি, এবং যেখানে এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু x-1। আচ্ছা দেখো, এই ম্যাথটাকে তুমি দুইটা ভাবে করতে পারো। একটা হচ্ছে এ আর বি কে গুণ দিয়া, একটা হচ্ছে এ আর বি কে গুণ দিয়া। তো গুণ দিয়ে করলে অনেক বেশি মান চলে আসে, এজন্য গুণ দিয়ে না করে এরকমের করে বক্স করে একে করলে আরো বেশি ভালো হয়। এক্স হবে কার এলিমেন্ট, বির এলিমেন্ট, আর ওয়াই হবে কার এলিমেন্ট, এ এর এলিমেন্ট। তাহলে দেখো, উপরে যে বাংলা লেখা সেই বাংলা লেখা আমি লেখাইলাম না, শুধু ম্যাথটা আমি বলে দিলাম। এই এক্স, এই ওয়াই। এখন দেখো, এক্স, এক্স হচ্ছে কার এলিমেন্ট, বি এর এলিমেন্ট। তাহলে বি এর এলিমেন্ট কয়টা আছে, 2, 3, 5। এই 2, এই 3, এই 5। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে এক্স হয়েছে 2, ওয়াই হয়েছে 3, মানে এক্স হবে বি এর এলিমেন্ট 2, 3, 5। আর ওয়াই কে আমরা জানি ডোমেনের মানগুলো আমরা বসাই, সেই অনুযায়ী আমরা রেঞ্জের মানগুলো বের করি। তাহলে আমরা বললাম কি, ডোমেনের মানগুলো, ডোমেন যেহেতু বি এর এলিমেন্ট, এই জন্য ডোমেনের মান সবই বসাই দিচ্ছি সব। এখন ধরো দেখো, এই সমীকরণে এই সমীকরণে বসাই দিলে আমি ওয়াই এর মানগুলো পাই। তাহলে দেখো, ওয়াই ইকুয়ালস টু কি, √/(x-1)। ক্লিয়ার? √/, নাকি +-√/, বলো তো? +-√/, +-√/(x-1)। তাহলে দেখো, আমি যদি 2 যদি বসাই, তাহলে 2 বসাইলে আমি কি পাই, +-√/(1). ক্লিয়ার? +-√/(1) মানে হচ্ছে +-1। তুমি যদি 3 বসাও, 3 বসাইলে হয় কি, 3-1, তার মানে কি +-√2। তুমি যদি 5 বসাও, তাহলে পাও কত, +-2। ক্লিয়ার? বোঝানো গেছে না, কোনো সমস্যা আছে এতে? আচ্ছা, এখন এই জায়গাটায় তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় তুমি যদি একটু করো, কোন কোন মানগুলো হচ্ছে তোমার এ এর মধ্যে আছে। আচ্ছা, এ এর মানগুলো আমরা কি পেয়েছিলাম, এর, আচ্ছা এর মানগুলো সবাই যেহেতু বের করতে পারছো, এর আমরা মান পাইছিলাম, এর মান কত পাইছিলাম, এ ছিল হচ্ছে বিজোড় সংখ্যা, এ ছিল বিজোড় সংখ্যা, তার মানে চলে আসবে -5, -4, -3। ক্লিয়ার? এই 4 আসবে কেন? এ ছিল এই রকমের, দেখো এ ইকুয়ালস টু এক্স, যেখানে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা,
ফলে -5 এই ইউ এর মধ্য থেকেই তো আসবে। ক্লিয়ার? বুঝছো তো নাকি? বোঝো নাই মনে হয় নাকি? ওকে ওকে। এ বি দুইটাই তো ইউ সার্বিক সেটের মধ্যে থেকে চলে আসবে। এখন বলে দিছে এক্স, এক্স একটা বিজোড় সংখ্যা, এ হবে একটা বিজোড় সংখ্যা, তাহলে এই ইউ এর মধ্যে যেগুলো বিজোড় আছে -5 -3 -1 +1, তারপর হচ্ছে কত 3, এই 5। এখন দেখো আমাকে বলছে ওয়াই কে হতে হবে এর এলিমেন্ট, ওয়াই কে হতে হবে এর এলিমেন্ট। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। অতএব আমরা রেজাল্টটা কি পাই দেখো, রেজাল্টটা আমরা পাই এক্স এর মান 2, তাহলে আমরা পাই 2 +1 2 -1, 2 +1 2 -1, এইটাই। এখান থেকে দেখো এই 2 কিন্তু ঠিক আছে। এখন এই +1 -1 দুইটাই কিন্তু এ এর মধ্যে আছে, +1 -1। ফলে আবার দেখো +-√2, এই +-√2 কি নেওয়া যাবে? কারণ এই √2 মান কি, √2 মান হবে একটা ভগ্নাংশ। কিন্তু ওয়াই এর মানটা আমাকে বলতেছে ওয়াই এর মানটা এ এর মধ্যে থাকা লাগবে, কিন্তু √2 একটা ভগ্নাংশ হয়, এ এর মধ্যে কোনো ভগ্নাংশ নাই। তার মানে এটা আর চলে আসতে পারে না। এখানে দেখো 5 +-2। আচ্ছা এখন দেখো এই ওয়াই কে হতে হবে এর এলিমেন্ট, ওয়াই বিলংস টু এ। আচ্ছা এর মধ্যে তো কোনো জোড় সংখ্যা নাই, তাহলে +2 -2 এটাকে নেওয়া যাবে না। তাহলে শুধুমাত্র একটাই হয় আমার রেজাল্ট। বুঝছি? আচ্ছা তাহলে হচ্ছে আমার শুধুই একটাই রেজাল্ট, 2 + 1 আর 2 -1, শেষ। আচ্ছা এখন আর কারো কোনো সমস্যা আছে কোনোটাই? বলো। হ্যাঁ। কত? এটা মানে হচ্ছে বরিশাল কলেজ কলেজে কয় তো? আচ্ছা ওকে, ওটা অফ করে দাও, মাইক্রোফোনটাকে অফ করে দাও। আচ্ছা ওকে। দেখো এখন আমরা খেয়াল করে দেখি, এই এত মেসেজ দেখে। আচ্ছা দেখো এটার ক নম্বরে বলা হয়েছে √2 ও √5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যা বের করো। আচ্ছা প্রথমে আমি লিখলাম √2, √2 এর মান আমি ক্যালকুলেটর বের করবো। আচ্ছা এই সাইডে দেখাই, √2 আর √5 এর মধ্যে হচ্ছে একটা মূলদ বের করতে বলছে, একটা বের করতে বলছে অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে আমি √2 এর মান বের করবো, পরে আমি √5 এর মান বের করবো। আচ্ছা √2 এর পরে √2 এর মান পাইছি আমি কত, 1.41 14 213, অনেকগুলো ধাপ এরপরে আমি পাইছি। আর √5 এর মান পাওয়া গেছে 2.236067, এরপরে আরো অনেকগুলো ধাপ আমার এখানে অনেক আছে। আচ্ছা এখন আমাকে বলছে এই দুইটার মাঝখানে একটা মূলদ সংখ্যা বের করতে। আচ্ছা আমরা কি এই জিনিসটা জানি, সকল সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, সকল সসীম ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে দেখো এইটা কি আরো অনেকগুলো থেকে গেছে, এই জন্য এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখো এটার থেকে বড় 14 না 1.4114 আচ্ছা দেখো আমি যদি √2 এর থেকে বড়, মানে √2 এর থেকে বড় নিতে হবে আর √5 এর থেকে ছোট নিতে হবে। এই √2 এর থেকে বড় একটা সংখ্যা যদি আমি নেই 1.85236, আমি আর ডট ডট দিলাম না। আচ্ছা ডট ডট না দেওয়ার মানে কি, এটা একটা সসীম ভগ্নাংশ। আমরা এই বিষয়টি জানি কি, যে সব ধরনের সসীম ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা।
ফলে আমি এর ডট ডট দিব না, মানে এটা হচ্ছে সসীম। কারণ আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা হিসেবে কি জানি, যে সংখ্যাকে দুইটি সংখ্যার ভাগফল আকারে দেখানো যায়। তাহলে দেখো 1.85236, এটাকে দশমিক থেকে আমরা যদি তুলে দেই 1.85236, দশমিকের বদলে একটা এক, আর 1 2 3 4 5টা যদি আমি শূন্য দিয়ে দিই, ক্লিয়ার? তাইলে কি এই সংখ্যাটাকে দুইটা সংখ্যার ভাগফল আকারে দেখানো গেছে পি বাই কিউ আকারে, ফলে এই একটা মূলদ সংখ্যা। ফলে সকল সসীম ভগ্নাংশের সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই 1.85 এটা কি 1.4 এর থেকে বড়? আচ্ছা, এবার দেখো, এটা হলো একটা মূলদ সংখ্যা। আবার এরপর আমরা বের করতে হবে একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, আমি যদি একটা অমূলদ সংখ্যা যদি বের করি, এই রুট টু আর রুট ফাইভ এর মধ্যে থাকা লাগবে, মানে 1.4 আর 2.23 এর মধ্যে থাকা লাগবে। তাহলে তুমি 1.9567 ডট 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 দিয়ে গেলাম। ডট ডট দেওয়া মানে কি, এটা অসীম। অসীম মানে হচ্ছে, সেটা হচ্ছে অসীম, আর হচ্ছে যদি বারবার রিপিট না হয়। তারপরে দেখো, সকল পৌনঃপুনিক কিন্তু 1.976, তুমি যদি পৌনঃপুনিক দিয়ে দাও এটা কিন্তু মূলদ সংখ্যা। পৌনঃপুনিক দিলে মূলদ সংখ্যা, পৌনঃপুনিক না দিয়ে তুমি যদি এরকম করে এগুলো দিতে থাকো তাহলে এটা অমূলদ সংখ্যা। তাহলে আমি দেখছি 1.4 থেকে বড় আর 2.23 থেকে ছোট। আমি হচ্ছে সসীম একটা নিলাম, অসীম একটা নিলাম। অসীমটা হয়েছে অমূলদ আর সসীমটা হয়েছে মূলদ। বুঝছো? এটা নিজেদের মতো করে, এর কোনো রুলস নেই, নিজেদের মতো করে তোমার শুধু খেয়াল রাখতে হবে এর থেকে বড়, এর থেকে যেন ছোট হয়, মানে মাঝে মাঝে যেন হয়, যেরকম কন্ডিশন তোমাকে বলবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে 3 নম্বর অধ্যায়ে যাওয়া যায় নাকি? আর তোমাদের হোমওয়ার্ক ছিল কত পর্যন্ত? 20 পর্যন্ত? মানে কলেজ বলো, কলেজ। এর খ আর গ। আচ্ছা, দেখো, আমাদেরকে যেটা বলা হয়েছে, মির্জাপুর ক্যাডেট কলেজে এরকম একটা চিত্র আমাদের দেওয়া আছে। পরস্পর ছেদি 3টে সেট আমাদের দেওয়া আছে, যারা হচ্ছে পরস্পর ছেদি। ধরে নিলাম এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। এখানে দেওয়া আছে আমার থ্রাইজ এক্স, এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, এখানে দেওয়া আছে টোয়াইজ এক্স প্লাস থ্রি, এখানে দেওয়া আছে ফাইভ, এখানে দেওয়া আছে ফোর, ও সরি, এইখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে থ্রি, আর এইখানে দেওয়া আছে টোয়াইজ এক্স প্লাস থ্রি। আচ্ছা, এখন আমাকে বলছে, ভালো করে দেখো, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেক্ট বি, এর আমাকে মান বের করতে বলছে, এর আসলে মানটা কি? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এ একটা সেট। আচ্ছা, এ সেটের মধ্যে কি কি আছে দেখো, থ্রাইজ এক্স, এক্স প্লাস ওয়ান, ফোর আর ফাইভ। এটা কি লেখা যায়? দেখো, এই এ সেটের মধ্যে কি আছে, থ্রাইজ এক্স আছে, এক্স প্লাস ওয়ান আছে, ফোর আছে, আর ফাইভ আছে। তার মানে এইটা নিয়ে কি এ সেট গঠিত। আবার বি সেট দেখো কোনটা কোনটা নিয়ে গঠিত, বি সেট হয়েছে কি, বি সেট তো হয়েছে এই। তাহলে বি সেটটা হয়েছে কোনটা কোনটা নিয়ে গঠিত, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, আর হচ্ছে কত, ফাইভ, আর হচ্ছে থ্রি। এটা নিয়ে হচ্ছে বি সেট গঠিত। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমাদের এখন যদি আর ইউনিয়ন, ইউনিয়ন সেটটা কি নিয়ে গঠিত, ইউনিয়ন মানে কি টোটালটা মিলেই তো হচ্ছে আমার ইউনিয়ন। ক্লিয়ার? আচ্ছা, ইউনিয়নটা হচ্ছে কি দেখো, থ্রাইজ এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে থ্রি, ফোর, ফাইভ, আর হচ্ছে টোয়াইজ এক্স প্লাস থ্রি। এই তিনটা জিনিসকে আমরা বুঝতে পারছি, এই সবগুলো মিলেই তো হচ্ছে ইউ বা সার্বিক সেট। তাহলে থ্রাইজ এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, 3 4 5, টোয়াইজ এক্স প্লাস থ্রি, সবই চলে আসছে। এটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজের খ। এই, এখন তোমাকে বলছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেক্ট বি বের করতে, তাহলে প্রথমে তুমি এ প্রাইম বের করো। আচ্ছা, অতএব এ প্রাইম ইকুয়ালস টু কি, ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মধ্যে কি কি আমার ছিল, ইউ এর মধ্যে ছিল কি, ইউ এর মধ্যে ছিল থ্রাইজ এক্স, এক্স প্লাস ওয়ান, ইউ এর মধ্যে ছিল আমার থ্রাইজ এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তারপরে ছিল তিন,
4 5 হ্যাঁ হ্যাঁ এইভাবেই তো লিখবা মাইনাস এ এর মান কত এ এর মান পাইছিলাম কি আমরা থ্রাইস এক্স এক্স প্লাস 1 3 4 5 4 5 এখন দেখো এইটা থেকে তুমি এটা বিয়োগ করেছো বিয়োগ করার সময় কি করি শুধু প্রথমটার আমি কমন গুলো বাদ দিয়ে দিই থ্রাইস এক্স বাদ যাবে এক্স প্লাস 1 বাদ যাবে 4 বাদ যাবে আর 5 বাদ যাবে তাহলে এখানে থাকে কি এক্স মাইনাস 1 3 আর টুয়াইস এক্স প্লাস 3 কোনো সমস্যা আছে এতে বুঝছি নাকি বুঝিনি আচ্ছা এটা হচ্ছে এ প্রাইম তাহলে দেখো আমাদের এখন লাগবে কি নাম্বার অফ আচ্ছা এখন আমরা প্রথম না এক্স এর মানটা কেন তুমি বসানো লাগবে না দেখো এখানে আহ, বলা হয়েছে যে তোমার হচ্ছে এক্স এর মান তুমি বসাইও পারো নাও বসাইতে পারো কেন তোমাকে নাম্বারে এলিমেন্ট বের করতে হবে আমি একটু দেখাই তুমি তারপরে একটু দেখো আচ্ছা এ প্রাইমের আমরা মান পাইছি কত এক্স মাইনাস 1 3 আর টুয়াইস এক্স প্লাস 3 ইন্টারসেক্ট বি এর আমরা মান পাইছিলাম কত বি এর মান পাইছিলাম এক্স প্লাস 1 হ্যাঁ কোথায় সেমিকোলন না না ওটা সেমিকোলন না ওটা কমা আচ্ছা সেটের মধ্যে কোনো সেমিকোলন হয় সব তো কমাই হয় ওটা ভুলে একটা ঠিক করে গেছে আর বি এর মধ্যে আমরা পেয়েছিলাম এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আর পেয়েছিলাম আমরা 3 আর 5 এখন দেখো এদের মাঝে কমন আছে কোনটা কোনটা 3 কমন কারণ ইন্টারসেক্ট মানে কি কমন আর আর কোনটা কমন আছে ও এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 তাহলে কমন আছে এক্স মাইনাস 1 আর আছে 3 আচ্ছা দেখো অতএব নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেক্ট বি ইকুয়ালস টু 2 না দুইটা না এই একটা ক্লিয়ার এ ইকুয়ালস টু ধরো 2 6 10 15 আছে তাহলে নাম্বার অফ এ ইকুয়ালস টু কত 1 2 3 4 চার না নাম্বার অফ এ মানে কি এখানে এলিমেন্ট সংখ্যা কয়টা তাহলে এখানে এলিমেন্ট সংখ্যা কয়টা দুইটা তাহলে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি পেয়েছি 2 ক্লিয়ার না 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 তাই না 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 কি বলো তুমি উপাদানের সংখ্যা দাও না ওটা হচ্ছে থ্রাইস এক্স হচ্ছে একটা সংখ্যা এক্স প্লাস 1 হচ্ছে একটা সংখ্যা উপাদান না ওটা এই তো এইরকমই তো করবে আচ্ছা এইটা কি তুমি বুঝতে পারছো নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি নাম্বার অফ মানে কি এলিমেন্টটা তুমি বসাই দেবা শেষ আচ্ছা আচ্ছা ওখানে ওখানে যা করে করুক তুমি এটা তো বুঝতে পারছো নাকি না শেষ আর তো ঝামেলা করার দরকার নেই ওকে এই এই সেম প্রসিডিউরে তুমি গ নম্বরটা solve করতে পারবে নাকি ওকে তাহলে আর গ নম্বরে আমরা আর গেলাম না ওটা সেম প্রসিডিউরে তুমি সলভ করে ফেলো ক্লিয়ার ওইখানেও তো তোমার নাম্বার অফ এলিমেন্ট বের করতে বলছে তোমার শুধু নাম্বার অফ এলিমেন্ট বের করতে বলছে তুমি নাম্বার অফ এলিমেন্ট বের করতে হ্যাঁ নাম্বার বলতে বোঝায় সেটের উপাদান সংখ্যাটাকে বোঝায় ক্লিয়ার আচ্ছা ওকে তো এখন হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা হোমওয়ার্ক নিয়ে নেই বলো উম, এই তুমি তুমি একটু খেয়াল করে দেখো এখানে নাম্বার অফ ইউ ইকুয়ালস টু বলে দিয়েছে 85 আচ্ছা নাম্বার অফ ইউ মানে কি নাম্বার অফ ইউ মানে এখানে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে পুরোটা হচ্ছে
ও নাম্বার অফ ইউ ইকুয়ালস টু 85। আচ্ছা, তাহলে হচ্ছে আহ পিরিয়ডটার মান হচ্ছে আমার 85। সংখ্যাগুলোর যোগফল হচ্ছে এই, তাইলে এখানে হ্যাঁ ঠিক আছে, তাইলে তো ওকে, তাইলে হচ্ছে সেতু গুড কথা বলছো, তাইলে হচ্ছে এখানে এক্স এর মানটা বসাই দেবা, তাইলে তোর কোনো ঝামেলা থাকবে না থাকে। হ্যাঁ, এক্স এর মানটা দিলে বসাই দিয়ে করবা। এক্স এর মান যদি তুমি বসাই দাও তাহলে এইখানে কত পাও? এক্স এর মান পেয়েছিলে তুমি 10, তাহলে এক্স মাইনাস 1 9, এখানে হচ্ছে 3, এখানে আসে কত 2 ইন্টু 10, এখানে আসে কত 23। এইটা নিয়েই তো ঝামেলা, মানে প্রশ্নটা করার সময় হচ্ছে একটু তালগোল পাকিয়ে ফেলেছে কয়েকটা। হ্যাঁ, এইটাই একটা কথা, কয়েলটা কিন্তু তুমি খগতে ইউজ করতে পারো না যদি না তোমাকে বলে না দেয়। ক্লিয়ার সেতু? হ্যাঁ, 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 ওইটাই। তুমি যেটা বলছো সেটা ঠিকই আছে, সেটা শুধুমাত্র কয়ের জন্য প্রযোজ্য, খগয়ের জন্য তোর প্রযোজ্য না। বলো। হুম। আচ্ছা, ব্যাপারটা হলো আমরা হচ্ছে এখানে সেতুর কথার জন্য হচ্ছে এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। সেতু বলছে যে ওখানে উপাদান সংখ্যা বুঝেছে, তো ক বুঝাইছে, খ গয় কিন্তু বুঝাই নাই। এখন প্রশ্ন হলো ক আমি সবগুলো যোগ দিয়ে কেন করলাম, এই তো। আচ্ছা, এখন হচ্ছে মূলত হওয়ার কথা ছিল যে ওইখানে এটা আহ হওয়ার কথা ছিল ইউ ইকুয়ালস টু 85। বুঝছো সেতু? ইউ ইকুয়ালস টু 85 হইলে তাইলে সবকিছু আর আর কোনো ধরনের ঝামেলাই থাকবে না। ওকে, তাইলে হচ্ছে আমরা সবগুলোকে যোগ দিয়ে করতে পারতাম না। ওই প্রশ্নটা ওখানে ইউ চলে আসে কথা ছিল, ইউ গুলো ঠিক ছিল সব। আচ্ছা, ইউ হইলেই তো ঠিক আছে, ইউ সমান যদি 85 হয় তাহলে ইউ সমান তুমি কি পেয়েছিলা? ইউ সমান তুমি কি পেয়েছিলা? এইটা, তাহলে এইটা সমান 85 মানে কি? ওইটার সবগুলোর যোগফল সমান হচ্ছে 85। বুঝো নাই? বলো। আমি যেরকমের করাইছি তুমি সেরকমের করো, আমি ওই টেস্ট পেপার দেখিও নাই যে কি করছে, ওটা দেখ, ওটা কোন জায়গায় আছে আমি জানি না, আমি অন্য একটা টেস্ট পেপার দিয়ে দেখতেছি, আমি যেটা খালি টেস্ট দেখি। ঠিক আছে, এই জিনিসটা তো বুঝতে পারছো? ওকে। আচ্ছা, ওকে, আর হচ্ছে কারণ কোনো সমস্যা নেই এর ভেতরে। তাহলে আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিয়ে 3 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে প্রশ্নটা লিড ভুল ছিল, নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট প্রথমে দেওয়ার ফলে প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, বলো। ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকে তো 3 অধ্যায়ের মধ্যে ঢুকতেই পারলাম না। বলছি 3 অধ্যায়ের কিছু ক্রিটিক্যাল ম্যাথ আছে যেগুলো নিয়ে তোমরা সবসময় তালগোল পাঠিয়ে ফেলো, ওগুলো একটু দেখাইতাম। আচ্ছা, ওকে, তোমাদের হচ্ছে আজকের হোমওয়ার্ক জেনারেল ম্যাথে, সেটা হচ্ছে এটা কি 20 পর্যন্ত দেখছিলাম আমরা? আচ্ছা, এরপরে হচ্ছে 20 থেকে 30 মানে 21 থেকে 30। এখন বলি 21 থেকে 30-এর মধ্যে
রিপিটেড, আচ্ছা আমি বলি 20, 21 থেকে 30 এর মধ্যে রিপিট ম্যাথ গুলো করবে না, তো রিপিট গুলো বাদ দিলে সর্বোচ্চ 4টা ম্যাথ পাবা তুমি 10টার ভিতরে, বা 5টা ম্যাথ পাবা। আচ্ছা, আর তোমার কোনটা আসবে? আর হচ্ছে তোমাকে আমি 3 অধ্যায় থেকে অল্প কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, 3 নম্বর চ্যাপ্টার থেকেও। ওইগুলো 3 নম্বর চ্যাপ্টার তুমি পূর্ব থেকেই করে ফেলে আসছি, 8 করছি, 9 করছি, 10 করছি, তাহলে ওটা নিয়ে অত সবই মোটামুটি তোমরা পারো। তাহলে ওইখানে মোটামুটি দেখাই দিয়েছি তোমরা কোনটা কোনটা করবা হোমওয়ার্কে। তারপর সমস্যা হইলে আমি এবার দেখাই দেবো। আচ্ছা, উদাহরণ 7, 3.1 এর উদাহরণ 7, 8, উদাহরণ 7, 8, 11, 11 আর হচ্ছে অনুশীলনীর, এগুলো সব পারো, জাস্ট একবার রিভিশনটা দিয়ে নেবে, এই আর কোনো এর ভেতরে আর কিছু নেই। এরপর হচ্ছে অনুশীলনী 3.1, অনুশীলনের ভেতর থেকে করবা যদি এগুলো পারো। তারপর আমি একটু আর একবার একটু দেখি, 5, 5, 8, 5, 8, এরপর হচ্ছে 11, 5, 8, 11, 10ও দেখো, 5, 8, 10, 11। আর একটা একটু দেখা লাগে, ওটা না দেখলে হয় না, সেটা হচ্ছে 13। তাহলে উদাহরণ থাকলো 7, 8, 11, আর অনুশীলনী থাকলো 5, 8, 10, 11, 13। এইগুলো করতে চাই, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তো বলবো, আমি সলভ করে দেবো। আর নেক্সট ক্লাসে আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখবো, আসলে কি ধরনের সৃজনশীল প্রশ্ন এই জায়গা থেকে চলে আসে, কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সৃজনশীল চলে আসে যেগুলো আমাদের নিয়ে জানা থাকে, ওগুলো হচ্ছে আমরা দেখানোর ট্রাই করবো নেক্সট ডে। আচ্ছা, বলো।